নমস্কার বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজকে আমি আবার চলে এলাম তোমাদের কাছে খুবই সুন্দর একটি ব্লগ নিয়ে। তো আজকে তোমাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে যে ব্লগটি দেখাবো সেটি হচ্ছে সম্পূর্ণ একটি আশ্রমের উপর ব্লগ। এই আশ্রমটি আজকে আমি দর্শন করার জন্য চলে এসেছি উত্তর 24 পরগনার কাঁচরাপাড়াতে। আর এই জায়গাটির নাম হচ্ছে পলাশী। তো এখানে আছে খুবই সুন্দর একটি আশ্রম। এই আশ্রমটির নাম হচ্ছে গিরিধারী আশ্রম। তো তোমরা এই আশ্রমে আসতে গেলে কিভাবে আসবে এবং আশ্রমের প্রত্যেক দিন খোলার টাইম এবং বন্ধের টাইম কি আছে, এই আশ্রমে কোনো ভোগের ব্যবস্থা আছে কি না, সমস্ত কিছু তোমাদেরকে আমি আমার ব্লগের মাধ্যমে জানাবো। তার জন্য তোমরা আমার ব্লগটি সম্পূর্ণ দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। তো চলো, আজকে তোমাদের দেখাতে চলেছি উত্তর 24 পরগনার পলাশীতে খুব সুন্দর যে আশ্রম রয়েছে গিরিধারী আশ্রম। এই গিরিধারী আশ্রমের একটি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো। তো একটা কথা বলে দিচ্ছি, যদি তোমাদের এই আশ্রমের ব্লগটি অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবে। এছাড়াও নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো শুরু করা যাক ব্লগটি। আমি সবার প্রথমে রেলপথে শিয়ালদা ও শান্তিপুর মেল লাইনে লোকাল ট্রেন করে চলে এসেছি কাঁচরাপাড়া স্টেশন। আমি নৈহাটি স্টেশন থেকে ট্রেনে উঠেছি আর আমার এই ট্রেনটি কাঁচরাপাড়া স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। আমি ট্রেন থেকে নেবে, ট্রেনটি শিয়ালদার দিক থেকে এসছে, তো আমি সোজা সামনের দিকে এগিয়ে যাব, অর্থাৎ শিয়ালদার দিকে। তো এগিয়ে গিয়েই তোমাদের দেখাচ্ছি এবারে। এই যে দেখতে পাচ্ছ এইটি হচ্ছে কাঁচরাপাড়া রেলওয়ে ওয়ার্কশপ গেট। আর এই যে দেখতে পাচ্ছ রেল লাইন সবাই পার হচ্ছে, তো আমিও রেল লাইন পার হব। রেল লাইন পার হয়ে আমি বেরিয়ে যাব, বেরিয়ে বাঁ দিকে চলে গেলেই পেয়ে যাব অটো স্ট্যান্ড, আর ডান দিকে চলে গেলে পেয়ে যাবো টোটো স্ট্যান্ড। তো তোমরা এই পলাশী আশ্রম যদি যেতে চাও অটো কিংবা টোটোতেও যেতে পারবে। তো দুটো সুবিধাই আছে, টোটো এবং অটো ভাড়া একই 20 টাকা করে পার হেড। আমি কাঁচরাপাড়া স্টেশন থেকে গাড়ি করে এসেছিলাম, ওই মোড়টায় নেমেছি। তোমরা যদি আসো কেউ, তোমরা অটো কিংবা টোটো করে যদি কেউ আসো, তোমরা কিন্তু ওই মোড়টাই নামবে, ওখানেই তোমাদের নামিয়ে দেবে। আর এইটা হচ্ছে স্কুল, একটা স্কুল আছে হাই স্কুল, স্কুলের নাম হচ্ছে পলাশী আচার্য দুর্গাপ্রসন্ন উচ্চ বিদ্যালয় স্কুল। ঠিক স্কুলের সামনেই তোমাদের নামিয়ে দেওয়ার পরে তোমার ওইখান থেকে সোজা চলে আসবে হেঁটে 2 মিনিট রাস্তা। হেঁটে এসেই ঠিক এই ডান দিকটা দেখবে, এখানে দেখতে পাবে একটা গাছ রয়েছে, ডুমুর গাছ। তো আমি যাচ্ছি, এই দিকটা রয়েছে আশ্রম। তো আস্তে আস্তে যাওয়া যাক। তো চলো আশ্রমের সামনে গিয়ে আবার কথা হচ্ছে। কি সুন্দর দেখো পরিবেশটা, এত সুন্দর নিরিবিলি পরিবেশ, খুবই সুন্দর পরিবেশ। একদম তোমাদের দেখাচ্ছি শান্ত স্নিগ্ধ পরিবেশের মধ্যে আশ্রম। তো এটা হচ্ছে আশ্রমের বাইরের প্রস্থান, তোমার দেখাচ্ছি। এই দেখো, দেখে নাও কত সুন্দর একটা পরিবেশের মধ্যে আশ্রমটি গড়ে উঠেছে। আর এই দিকটা তোমরা যদি কেউ 2 হুইলার বা 4 হুইলার যদি নিয়ে আসো তাহলে এই দিকটা তোমরা গাড়ি পার্কিং করতে পারবে। তো গাড়ি পার্কিংয়ের জন্য এখানে কোনো রকম মূল্য লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে। তো এখানটা দেখে নাও অনেকটাই জায়গা আছে, গাড়ি পার্কিং ওই দিকটাও করতে পারবে, 2 দিকে জায়গা আছে। এখানে তোমরা গাড়ি পার্কিংয়ের জন্যে কোনো রকম সমস্যার মধ্যে পড়বে না, খুব ভালো একদম শান্তস্নিগ্ধ পরিবেশের মধ্যে আশ্রমটি। আর এই দেখো আশ্রমের মেন গেট, দেখে নাও। এই দেখো, দেখতে পাচ্ছ এই আশ্রমের মেন গেটের মধ্যে দিয়ে আজকে আমি প্রবেশ করে তোমাদের আজকে আমি ব্লগের মাধ্যমে সম্পূর্ণ এই গিরিধারী আশ্রমের তথ্য তুলে ধরবো, খুব ভালো লাগবে। তো এখন আমি আশ্রমের মধ্যে প্রবেশ করব। আশ্রমের মধ্যে প্রবেশ করার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে বড় গেট রয়েছে, গেটের ঠিক উপর দিকটা এই যে দেখে নাও, এখানটা একটা নতুন নিয়ম হয়েছে জানুয়ারি মাস থেকে। তো এখানে নিয়মটা কি আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, দেখে নাও, এখানে লেখা আছে জানুয়ারি মাসে চালু হয়েছে বেলা 12টার সময় গিরিধারী আশ্রমে সমস্ত গেটগুলি বন্ধ করে দেওয়া হবে এবং পুনরায় 2:30টার সময় আবার গেট খুলে দেওয়া হবে। আর কেউ যদি এখানে ভোগ খেতে চাও তাহলে বেলা 12টার মধ্যে এই আশ্রমের মধ্যে যোগাযোগ করতে হবে এসে। তো এটা নতুন নিয়ম হয়েছে, আগে ছিল 11টা, এখন 12টা হয়েছে। তো এই যে এই ছোট্ট গেট রয়েছে খোলা, এই বড় গেট সবসময় বন্ধ থাকে, এই ছোট্ট গেটের মধ্যে দিয়ে ভিতরে প্রবেশ করব। তো চলো ভিতরে প্রবেশ করছি আস্তে আস্তে। আমি আশ্রমের মধ্যে প্রবেশ করে দেখতে পাচ্ছি খুবই সুন্দর
শান্ত স্নিগ্ধ পরিবেশের মধ্যে এই আশ্রমটি গড়ে উঠেছে। আর সবার প্রথমে তোমাদের দেখাবো, আমার ঠিক বাঁদিকে রয়েছে এটি কলের ব্যবস্থা। এখানে আশ্রমে এসে হাত পা ধোয়ার জন্য এখানে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছ। এই দেখো, এখানে তোমরা হাত পা ধুতে পারবে এখানে। তো আমি যাব, তোমাদের পরপর দেখাবো কি কি আছে। আর এই দিকটা সমস্ত ভক্তরা এসে জুতো রাখার জন্য ব্যবস্থা আছে। এখানে জুতো রাখার র্যাক আছে। এখানে জুতো রাখতে গেলে সম্পূর্ণ বিনামূল্যে জুতো রাখা যায়। এই যে দেখতে পাচ্ছ, এখানে সমস্ত ভক্তরা এখানে জুতো খুলে রাখছেন। তো খুবই ভালো এখানে সিস্টেম, এখানে কোনো মূল্য লাগে না। আর এই দিকটা রয়েছে সমস্ত ভক্তদের জন্যে, পুরুষ এবং মহিলাদের জন্যে বাথরুমের ব্যবস্থা। এখান থেকে সোজা চলে গেলেই পেয়ে যাবে তোমরা বাথরুম। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যজ্ঞবেদী। এই আশ্রমে যখন কোনো অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের সময় এখানে যজ্ঞ হয়। তো চলো তোমাদের এখন আমি যজ্ঞবেদীটা একটু ঘুরিয়ে দর্শন করাবো। তো যাচ্ছি, আমি আস্তে আস্তে যাই, গিয়ে দেখাচ্ছি। দেখো, এখানে গেট রয়েছে। এখানে যজ্ঞবেদীতে এক মাতাজি পুজো করছেন। আর এখানে লেখা আছে যজ্ঞবেদী, দেখে নাও। এখানে এই আশ্রমে যখন অনুষ্ঠান হয় তখন এখানে যজ্ঞ হয়। তো মাতাজি পুজো করছেন ভক্তি শ্রদ্ধা ভরে। খুবই ভালো লাগছে আজকে আমার এই আশ্রমে এসে। এই দিকে দেখতে পাচ্ছ, এখানে ভ্যানের মধ্যে অনেক কাঠ রাখছে। এটা কি কাঠ? এটা আম কাঠ নাকি? নানান রকম কাঠ মেশানো আছে, তাই তো? আচ্ছা, এখানে নানান রকম কাঠ মেশানো আছে। এই কাঠ দিয়ে কিন্তু প্রত্যেক দিন এই আশ্রমে সমস্ত ভক্তদের মধ্যাহ্নে যে ভোগের ব্যবস্থা হয়, সেই ভোগ তৈরির জন্যে এই কাঠ দিয়েই জ্বালিয়ে রান্না করা হয়, ভোগ তৈরি করা হয় যাকে বলা হচ্ছে। তো দেখে নাও, সমস্ত এখানে কাঠের জালে ভোগ তৈরি হয়। এই দিকটায় রয়েছে এই আশ্রমের যেটাকে বলা হয় রাসোই ঘর। তো প্রত্যেক দিন এখানে ভক্তদের জন্যে মধ্যাহ্নে যে ভোগের ব্যবস্থা আছে, এই রাসোই ঘরেই ভোগ তৈরি হয়। তো চলো তোমাদেরকে আমি দেখাবো রাসোই ঘরটা একটু ঘুরিয়ে। তো আস্তে আস্তে আমি এই গেটের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখতে থাকো। তো ফাইনালি আমি এখন চলে এসেছি। দেখো বিশাল বড় ভিতরটা, আমি যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এই দিকটা হচ্ছে রাসোই ঘর। তো আমি আস্তে আস্তে রাসোই ঘরের মধ্যে প্রবেশ করছি। আমি প্রবেশ করে গেছি। দেখতে পাচ্ছ এখানে মাতাজি আছেন। মাতাজিরা এখানে, এটা কি লাউ না কুমড়ো? এটা লাউ, লাউ কাটছে। এটা কি হবে? এটা এটা কিসের তরকারি হবে? ভাজা হবে? হ্যাঁ, ও লাউ খোসা ভাজা হবে। দেখে নাও, এখানে আজকে মধ্যাহ্নে ভোগের জন্য যে লাউ, ভোগের জন্য আজকে, ও আচ্ছা ডালে দেবে, তাই তো? আচ্ছা দেখো, ডালে দেবে বলে এখানে লাউয়ের আর লাউ খোসাটা আলাদা ভাজা হবে, দেখে নাও। আর এই দিকটা যাবো, তোমাদের দেখাও কত বড় বড় কড়া। প্রত্যেক দিনই এত বড় বড় কড়াইতে সমস্ত ভক্তদের জন্যে মধ্যাহ্নে যে ভোগের ব্যবস্থা আছে, ওইদিকে যাবে না। আচ্ছা, সেই ভোগ তৈরি হয়। খালি কড়াইটা দেখো, বিশাল বড় কড়াই, একটা অনেক বড় কড়াই। আর ওই দিকটা হচ্ছে ভোগ তৈরি হয়। তো ওই দিকটা আমি যাবো না, ওই দিকটা যাওয়া বানানো আছে। তোমাদের দুটো দিচ্ছি আমি। আর এই দিকটা দেখতে পাচ্ছ, এই দিকটা সমস্ত ভক্তদেরকে এখানে দুবেলায় ভোগ খাওয়ানোর জন্যে দেখো চেয়ার টেবিল রয়েছে, কত সুন্দর ব্যবস্থা। যারা নিচে বসে খেতে পারবে না তাদের জন্য একদম চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে, দেখেছো? দাদা নমস্কার। নমস্কার, শ্রী গুরু জয়। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? মেহির চক্রবর্তী। আচ্ছা, এই আশ্রমে আপনি কত বছর আছেন? আমি এই 6 বছর। 6 বছর। আপনার এই আশ্রমে কোন দায়িত্বে পালন করেন? ওই রান্না। রান্না। তা প্রত্যেকদিন রান্নাটা করেন? হ্যাঁ, প্রতিদিন। আচ্ছা, আর ভক্তরা যদি এখানে প্রত্যেকদিন ভোগ খেতে চায় তার জন্য কি করতে হবে এখানে এসে? 12টার মধ্যে ঢুকতে হবে, প্রবেশ করতে হবে। 12টার মধ্যে? কিন্তু আমাকে বাপ্পাদা বললো বলার জন্য 11টার মধ্যে। আচ্ছা, ওটা আগে ছিল, এখন নিয়মটা আবার চালু হয়েছে যে 12টার মধ্যে ঢুকতে হবে। আচ্ছা, যাই হোক, 12টার মধ্যে ঢুকলে সুবিধা হবে। আর ভোগের মূল্যের জন্য কোনো পয়সা লাগে না তো? না না, এখানে কোনো পয়সা লাগে না। কোনো পয়সা লাগে না। তো আজকে ভোগে কি কি আছে দুপুরে? আজকে ভোগে আছে আপনার শুক্তো আছে, সাদা ভাত আছে, আচ্ছা, ডাল, লাউদে ডাল আছে, ইঁচড় আছে, চাটনি আছে, মিষ্টি আছে। মিষ্টি আছে। এটা সমস্ত ভক্তদের জন্য? সমস্ত ভক্তদের জন্য, সমস্ত ভক্তদের শুধু জন্য। সকালবেলা এসে বলতে হবে 11টার হ্যাঁ মধ্যে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবারে আমি যাব এই দিকটা, এই দিকটা দেখে নেব আর কি আছে। তো এই দিকে দেখতে পাচ্ছি এগিয়েই সম্মেলন ভবন। তো চলো আমি সম্মেলন ভবনের ভিতরের দিকে যাব।
তো তোমাদের আমি বললাম যে সম্মেলন ভবনের ভিতর প্রবেশ করব, দেখছি সেরকম কেউ লোকজন নেই, সেই জন্য আমি প্রবেশ করলাম না। আমি বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি কত বড় রুমটা, দেখো এ দেখো বিশাল বড় ভিতরটা। আমি সম্মেলন ভবন থেকে সোজা এগিয়ে এলাম, এগিয়ে এসে এখানে দেখতে পাচ্ছি একটা মন্দির রয়েছে, এটা হচ্ছে শিব মন্দির। তো চলো আমি তোমাদের এখন শিব মন্দিরে নিয়ে যাব এবং বাবা মহেশ্বরের দর্শন করাবো। দেখে নাও মন্দিরটা বেশ খুব বড়ও না খুব ছোটো না, আর পরিবেশটা দেখা একবার কত সুন্দর। তো চলো যাওয়া যাক মন্দিরের দিকে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে রয়েছে খুবই সুন্দর একটি শিবলিঙ্গ, আর ওখানে রয়েছে একটা মহারাজের নন্দীর একটা স্ট্যাচু রয়েছে, দেখে নাও। আর শিবলিঙ্গটা হচ্ছে সাদা, মানে খুব ভালো। আর মন্দিরটা দেখো, দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখন তোমাদের আমি দেখাবো 108 শ্রীমৎ স্বামী নিগমানন্দ তপবন। তো চলো এর ভিতর প্রবেশ করছি এবং এখানে প্রবেশ করে জেনে নেব, এক কাকা বলো বা দাদা বলো, একজন আছেন আমার সঙ্গে, উনি আমাকে সমস্ত ডিটেলস বলে দেবে। আমি এসে পৌঁছে গেলাম একদম তপবন, যেখানে বলা হচ্ছে তপবন। দেখো কত সুন্দর, খুবই সুন্দর দেখতে। দেখো আমাকে সমস্ত কিছু তথ্য আমাকে জানিয়ে দেবে এই বিষয়। আগে তোমাদের একটু ঘুরিয়ে বাইরেটা দেখাচ্ছি, তারপরে ভিতর প্রবেশ করব। ভিতরে প্রবেশ করে এই আশ্রম সম্পর্কে অনেক কিছু তথ্য বাকি আছে জানার, সেই সব তথ্য জেনে নেব। কত সুন্দর দেখো, তোমাদের আগে দেখিয়ে দিচ্ছে আগে। এই দেখো দেখতে পাচ্ছ, এখানে রয়েছে একটা খুবই সুন্দর তুলসী মঞ্চ, আর তুলসী মঞ্চের পিছনে লেখা আছে একটা কি তোমাদের দেখাচ্ছি। এই দেখো লেখা আছে পরমার্থ শ্রী শ্রী গুরুদেবের পূজ্যটা সমাধি মঠ। তো তোমাদের দেখালাম, দেখি এবার আমি ভিতরে যাব। এই আশ্রম সম্পর্কে তোমাদের আগেই বললাম, জেনে নেবো অনেক কিছু তথ্য। চলো। এবং আজকে আমরা যেখানে উপস্থিত হয়ে কথা বলছি, এটা হচ্ছে গিরিধর আশ্রমের তপবন। এই তপবন ওনার যে গুরু স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব, তার নামে এই তপবন তৈরি করেছেন। এবং এই তপবন তৈরি করার সময় এখানে বিষ্ণুর যজ্ঞ করেন। আচ্ছা। তো সেই যে বিষ্ণুর যজ্ঞ করার পরে উনি বলেছিলেন, এই যে যেখানে বিষ্ণুর যজ্ঞ হলো, ওনার দেহান্তের পর ওনার পুত জটাংশ আর ফুল এইসব দিয়ে এইখানে জটা সমাধি মন্দির বানাতে। তা সেই আমরা বসে আসছি সেই জটা সমাধি মন্দিরে। এবং এই পিছনেই দেখতে পাবেন একটি কাক সমাধি আছে। ওই যখন বিষ্ণুর যজ্ঞ করে তখন একটি কাক সেই যজ্ঞে পড়ে, গাছ থেকে যজ্ঞের শেষে পড়ে মারা যায়। সেই কাকের সমাধি। এবং সেই কাকের একটি ঘটনাও আছে, সেটা আমার ভাই বাপ্পা বলবে, এখানে মানুষ সেবাই শ্রমিক চক্রবর্তী বলবে। আর এইখানেই দেখবেন পাশে 3টি গাছ আছে। এটা গুরুদেব বলেছিলেন একটি চারা পুঁতে তমাল গাছ, যেটাই তোমাদের একসময় জগন্নাথ সুভদ্রা বলরাম রূপে আবির্ভূত হবে। এই তাকালে দেখবেন মনে হবে যেন 3খানা গাছ, কিন্তু গাছ একটাই, 3টে রূপ ধারণ করেছে। এইটা তার শিষ্য ভক্তরা এখানকার এই ভগবান শ্রী জগন্নাথ সুভদ্রা বলরামের অস্তিত্ব বলেই তারা মানেন। এবং এইখানে ওই স্নান যাত্রায় জল ঠল দেয়, এসব পুজো পার্বণ হয়। এবং এই যে জটা সমাধি মন্দির দেখছেন, এইখানেই সামনেই আসছে আমাদের দশহরা তিথিতে এই গুরুদেবের এই সমাধি মন্দিরে পুজো হয় এবং আশ্রমে উৎসব হয় দশহরায়। আমি এতক্ষণ কথা বললাম একজন দাদা বা এই আশ্রমের সেবায়িতীর সঙ্গে, আমি আরেকজন দাদার সঙ্গে কথা বলে নেবো, উনিও এই আশ্রমের সেবায়িত। তো দাদা নমস্কার। হ্যাঁ, শ্রীগুরু জয়। হ্যাঁ, আপনার নামটা একটু বলবেন। আমার নাম শ্রমিক চক্রবর্তী। আচ্ছা আচ্ছা। এর আগে যে কথা বললেন ইন্দ্রজিৎ চক্রবর্তী, আমি এবং আর এক ভাই আছে শান্তনু চক্রবর্তী, আমরা 3জন এই আশ্রমের গুরুদেবের নির্দেশিত অর্পণ নামার এই সেবায়িত। আমরা এই আশ্রম দেখভালের দায়িত্ব তিনি সেবায়িত প্রথা করে দিয়ে গেছেন। আচ্ছা।
তাই আমরা এই আশ্রম এখন দেখাশোনার দায়িত্বে আছি গুরুদেবের দয়ায়। এই তিনজনই আগে যিনি কথা বললেন আমার দাদা, আচ্ছা তিনি আপনার সঙ্গে কথা বললেন, ইন্দ্রদা। আচ্ছা, এই আশ্রমের প্রত্যেক দিন যে ভক্তরা আসেন ভোগ প্রসাদের কি ব্যবস্থা আছে? আমাদের 11টার মধ্যে আচ্ছা আশ্রমে আসতে হয়, আচ্ছা এটাই নিয়ম। আসলে পরে আমাদের শিষ্য ভক্ত শিষ্যা যারা আছেন তারা প্রত্যেকেই এখানে পয়সা পায়। আচ্ছা তার জন্য কোনো কিছু পয়সা মানে ভোগের জন্য কোনো পয়সা বা অন্যের জন্য কোনো পয়সা সেসব আমাদের লাগে না। তার মানে বলতেই পারা যায় যে এখানে কেউ যদি ভোগ গ্রহণ করতে চায় তাহলে বেলা 11টা থেকে কটার মধ্যে আসতে হবে? 11টার মধ্যে আসলে আমাদের সুবিধা হয়, আশ্রমবাসীদের সুবিধা হয়। একটা আয়োজনের ব্যাপার থাকে, রান্না বান্নার ব্যাপার থাকে। ভোগ মূল্য সম্পূর্ণ বিনামূল্যে? বিনামূল্যে। কোনো এটা না, গুরুদেব প্রথা করে গেছেন আমাদের, আচ্ছা। সেই প্রথা অনুযায়ী বা ওই প্রথা আমরা মেনে চলেছি। আচ্ছা, কিন্তু কেউ যদি আসতে চায়, ধরুন কোনো ফ্যামিলি থেকে 4জন 5জন যদি আপনাদের না জানিয়ে আসে, সেটা সুবিধা হবে না জানিয়ে এলে একটু বেশি সুবিধা হবে? 4জন 5জন আসলে কোনো ব্যাপার হয় না, আচ্ছা কিন্তু যদি 15 জন 20 জন এরকম একটা বড় গ্রুপ আসে, আচ্ছা, তখন আমাদের দুদিন আগে জানিয়ে দিলে আমাদের পক্ষে সুবিধা হয়। এখন তোমাদের তাহলে দেখাবো এই গুরুদেবের জটা সমাধিটা। চলো, আমাকে এই কাকা নিয়ে যাচ্ছে ঘোরাতে, চলুন। উনি আমাকে দেখিয়ে দেবে ঘুরিয়ে ঘুরিয়ে। এইটা কি আছে? এটা এই যে সেই সমাধি, কাক সমাধি, যে কাকের কথা বললেন। হ্যাঁ, কাকের কথা বললাম। যখন গুরুদেব দাদা বললেন যে গুরুদেব যখন বিষ্ণু যজ্ঞ করেন, আচ্ছা, এই কাক তখন নিজেকে যজ্ঞে আহুতি দেয়। আচ্ছা, এই দেখো না বন্ধুরা, সেই কাক, এটা কাক সমাধি, মানে যেটা বললো যজ্ঞ করার জন্য, যেটা বললো, এই দেখো এটাকে রেখেছে, একটা বাস্কর মধ্যে রেখেছে। তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম, কত সুন্দর দেখো, খুবই ভালো লাগছে। এবার আমি যাব এই দিকটা, এই দিকটা কি আছে দেখে নেব। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। এটা কি আছে? এটা ইন্দ্রদা আমাদের দাদা বললেন আচ্ছা যে গুরুদেব একটাই বৃক্ষ রোপণ করেছিলেন। আচ্ছা, এই যে হ্যাঁ, সেই বৃক্ষটা একটা বৃক্ষ, কিন্তু এমন ভাবেই গাছটা উঠেছে, আচ্ছা, মনে হচ্ছে যেন 3টে গাছ। আচ্ছা, দেখে নাও এটা বন্ধুরা, হচ্ছে জগন্নাথ, সুভদ্রা, বলরাম, এই হিসাবেই মানা আমরা হয়। শিষ্য ভক্তরা একে পূজা করি। আচ্ছা স্নান যাত্রার দিন জল টলও ঢালা হয় আচ্ছা এখানে, সেই হিসাবেই এই গাছটা। এই দেখো গাছটা দেখতে পাচ্ছ, একটাই গাছ, কিন্তু দেখো 3 দিক দিয়ে উঠেছে। বলরাম, জগন্নাথ, সুভদ্রা বললেন যে এই গাছটিকে এই বলরাম, জগন্নাথ, সুভদ্রা হিসেবেই পুজো করা হয়, এবং স্নান যাত্রার সময় এই গাছে জল ঢালা হয়। তোমাদের দেখালাম গাছটা, দেখো বিশাল বড় গাছ, কিন্তু একটাই গাছ। দেখতে পাচ্ছ, অপূর্ব দৃশ্য, খুবই ভালো লাগছে। সত্যি কথা, মানে ইতিহাসটা এত সুন্দর লাগছে শুনে। তো আর ওইটা কি গাছ? ওইটা কি গাছ একদম ওই শেষেরটা? এটা শিবলিঙ্গ, আচ্ছা, লিঙ্গরাজ ফুল। আচ্ছা, এই দেখো এই গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লিঙ্গরাজ ফুল। আমি কোনোদিন আগে এরকম ফুল দেখিনি, আর শুনিও নি এরকম গাছ আছে। যে এই দেখো ফুলটা একটু দেখান, এই দেখো সাপের মতন, ফনার মতন, সাপের ফনার মতো দেখতে পাচ্ছ, অপূর্ব সুন্দর দেখতে পাচ্ছ। আর গাছটা আমি প্রথম দেখলাম আমার লাইফে। এটা হচ্ছে ফল। আচ্ছা, ফল হয়ে রয়েছে। এই দেখো বন্ধুরা, তোমাদের জুম করে দেখাচ্ছি, দেখো ফল। আমি ভেবেছি নারকল, ভেবেছি আমি, কিন্তু অনেকটা নারকলের মতো লাগছে। এটা ফল, এগুলো খাওয়া যায় কি? না না, এগুলো খাওয়া যায় না। এগুলো খাওয়া যায় না। গাছটা বিশাল বড়, দেখে নাও। এরকম গাছ তোমরা আগে কেউ কখনো কোনো আশ্রমে বা কোথাও দেখেছো কি না, আমাকে কমেন্ট করে জানিও। তবে আমি প্রথম দেখলাম এই আশ্রমে ভিডিও করতে এসে, খুব ভালো লাগলো গাছটি দর্শন করে। এবার তোমাদের আমি এই তপবনটা ঘুরে দেখাচ্ছি, দেখো কত সুন্দর, দেখো খুব সুন্দর লাগছে। এ দেখো ছাদে ওঠার জন্য একটা সিঁড়ি রয়েছে, এখান থেকে ওঠা যায়? না, হ্যাঁ, পরিষ্কার করার জন্য সিঁড়ি আচ্ছা, করা হয়েছে। এটা পরিষ্কার করার জন্যে এখানে সিঁড়ি করা হয়েছে। এখানে কোনো দর্শনার্থীরা, মানে ভক্তরা এখানে উঠতে পারবে না। এখানে এখন গেট বন্ধ করা আছে, গেট খোলা থাকলে তোমাদের দেখাতাম, তবে এখানে যাওয়া যাবে না। আমি তোমাদের দূর থেকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ, দেখো
আর প্রত্যেকটি গাছে এরকম গোড়ার মধ্যে এরকম কাপড় বাঁধা আছে কেন? এগুলো নতুন বস্ত্র পরানো হয়েছে পয়লা বৈশাখে, যেমন আমরাও অনেকে নতুন বস্ত্র পরি, আচ্ছা এই গাছগুলোকেও নতুন বস্ত্র পরানো। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছ পয়লা বৈশাখে যখন আমরা নতুন বস্ত্র পরি, তাই জন্য এই তপবনের যে গাছ গাছালি রয়েছে সমস্ত গাছে দেখো এরকম গেরুয়া বসন্তর মানে কাপড় পরানো হয়েছে। দেখো আমরা পয়লা বৈশাখে যেমন নতুন কাপড় পরি, সেরকম গাছের মধ্যেও দেখো নতুন বস্ত্র পরানো হয়েছে, খুব ভালো লাগছে। এই হচ্ছে পঞ্চমন্ডি আসন। এটা পঞ্চমুলি আসন, তাই তো? হ্যাঁ, পঞ্চমন্ডি আচ্ছা, আসন। এই দেখো নাও। এখানে কালী পুজোর দিন আচ্ছা কালী পুজো হয়। আচ্ছা এইখানে কোনো দেবী মূর্তি হয় না। আচ্ছা, কোনো দেবীর মূর্তি হয় না? মূর্তি হয় না। কালী পুজোর দিন কালী পুজো হয়, পুজোর দিন মানে কালী পুজো মানে কি আমার দুর্গা পুজো পরে যে শ্যামা পুজো হয়? শ্যামা পুজো হয়। আচ্ছা, সেই সময়টায়। এই শ্যামা পুজো এখানে হয়। মায়ের আচ্ছা। একটা কাপড় দিয়েই মায়ের মূর্তি তৈরি করে এবং আচ্ছা। ঘট বসিয়ে আচ্ছা। এখানে এই গাছে গোড়া, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। দেখে না, এই গাছে গোড়াতেই মাতৃ আরাধনা, মাকে পুজো করা হয়, ভক্তি শ্রদ্ধা হবে। এবং ঘিরে দিয়ে কেউ আচ্ছা দেখতে পাবে। আচ্ছা, ঘিরে দিয়ে কেউ যাতে না দেখতে পারে, তাই তো? ওই দিন আশ্রমে আসা, পুজোর সময় আচ্ছা। আশ্রমে আসা নিষেধ। আচ্ছা আচ্ছা, আর শুধু আশ্রমের কর্তৃপক্ষের লোকরা থাকবে, হ্যাঁ, হ্যাঁ, আশ্রম- বাইরে কোনো ভক্তরা আসতে পারবে না? ভক্ত, শিষ্য সেই দিন আশ্রমটা বন্ধ থাকে, বন্ধ থাকে। টোটালি বন্ধ। যাক, এই মেসেজটা তোমরা জেনে নাও। ওই দিনটা আসবে না, কালী পুজোর দিনটাতে আশ্রম টোটালি বন্ধ থাকে। তাছাড়া আশ্রম সারা বছর খোলা। আর এইটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে নিবারণচন্দ্র পঞ্চবটি। এখানে 5টা গাছ আছে। 5 টাকা কি কি গাছ আছে? বেল আছে, আচ্ছা বকুল আছে, আচ্ছা নিম আছে, আচ্ছা আর অশ্বত্থ আছে, আচ্ছা। আর বট আছে। আচ্ছা, এই দেখো পঞ্চবটি গাছ এখানে দেখতে পাচ্ছ। দাদা বলে দিল কী কী গাছ আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে। এখন আমাকে এই দাদাই নিয়ে যাচ্ছে কুণ্ডগঙ্গার দিকে। এই কুণ্ডগঙ্গার ইতিহাসটা আমি জেনে নেব এবং তোমাদেরকেও এই আমার ব্লগের মাধ্যমে এই দাদা বলে দেবে, জানতে পারবে। এই আশ্রম দর্শন করতে এসে তোমরা পেয়ে যাবে এখানে দোকান পেয়ে যাবে। এখানে অনেক কিছু আছে, এখানে থামস আপ আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, তারপরে এখানে পানীয় ঠান্ডা জল আছে, বিস্কিট পাবে, চিপস পাবে, আর এখানে খাবারের দোকান পেয়ে যাবে। টোটালটাই নিরামিষ আইটেমের খাবার দাবার। এখানে একটা দোকান আছে, তো কোনো অসুবিধা হবে না। এখানে তোমরা যদি আসো, তোমাদের খিদে যদি পেয়ে যায়, তোমরা আশ্রমের ভোগ প্রসাদ গ্রহণ আগে যদি তোমরা খেতে চাও, তোমরা এই দোকানগুলো এসে খাওয়া দাওয়া করতে পারবে এখানে। তো আমি যাব এখন এই দিকটা, চলো। কত সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছ, গ্রাম বাংলার মতো একদম খুব সুন্দর নিরিবিলি জায়গা, একদম খুবই ভালো লাগছে, খুব সুন্দর জায়গা। আস্তে আস্তে চলেছি এখন তোমায় দেখাতে এক কুণ্ডু পুকুরের জন্যে। এই দেখো গাছে আম দেখতে পাচ্ছ, ও অসাধারণ লাগছে, হিমসাগর আম, দেখে নাও, দারুণ লাগছে। আজকে আমার এই আশ্রমে এসে সত্যি কথা খুব ভালো লাগছে, এত সুন্দর আমাকে সহযোগিতা করছে ভিডিও করার জন্যে। এই দাদা আমাকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে ঘোরাতে, খুব সুন্দর লাগছে। এটা টোটালটা আশ্রমের বাইরেই আমি আছি এখন, আশ্রম থেকে বেরিয়ে এসেছি আমি। এই দেখো, দেখে নাও, একদম ফাইনালে চলে এসেছি। আর এই দেখো, এইটা হচ্ছে শ্রী শ্রী রক্ষাকালী মায়ের মন্দির এবং শ্রী শ্রী শীতলা মায়ের মন্দির। এখানে দেখে নাও, ওখানে পুজো হয়, খুবই সুন্দর মন্দিরটা, দেখে নাও। এখন তোমাদের আমি শীতলা মায়ের দর্শন করাবো। এখানে শীতলা মায়ের একটি খুব সুন্দর মূর্তি রয়েছে, দেখে নাও, তোমাদের দেখাচ্ছি। এখানে এখানে বার্ষিক পুজো হয়, আগে শীতলা মায়ের দর্শনটা করে নাও। আচ্ছা, এই পুকুরটা একটু সম্পর্কে যদি বলে দেন। এটাকে বলা হয় কুণ্ডগঙ্গা। আচ্ছা, কুণ্ডগঙ্গা, তাই তো? হ্যাঁ, আচ্ছা সর্বতীর্থের জল। আচ্ছা যত ভারতবর্ষে তীর্থ আছে, আচ্ছা হ্যাঁ, মানস সরোবর, কুণ্ড সরোবর, কুসুম সরোবর, যত গঙ্গা জল, নর্মদার জল, যমুনার জল, যত জল আছে তীর্থের জল, আচ্ছা সব দিয়ে এই কুণ্ডগঙ্গা স্থাপন করা হয়। আচ্ছা আচ্ছা কারণ আমাদের শ্রীগুরুর সঙ্গের শিষ্যভক্ত প্রচুর আছে যারা গরিব, আচ্ছা তীর্থ যেতে ইচ্ছা করলেও পয়সার জন্য তারা তীর্থে যেতে পারে না। আচ্ছা তো
তো গুরুদেব বলছে সেই তীর্থ মনে করে যদি এখানে স্নান করে সেই তীর্থের পুণ্য লাভ হবে। আচ্ছা, যেমন অনেকে কুম্ভ যেতে পারেনি, হ্যাঁ, সেই কুম্ভের দিনগুলো এইখানে আমাদের শিষ্য ভক্তরা প্রত্যেকেই স্নান করেছেন। আচ্ছা আচ্ছা। তো দেখাচ্ছি তোমাদের ঘাটটা, দেখো। তো চলো আস্তে আস্তে ঘাটটা দেখাচ্ছি তোমাদের। তবে ঘাটের একটা খুব ভালো সিস্টেম আছে, এইদিকে পুরুষরা স্নানের জন্য নামবেন, এই ঘাটটা পুরুষদের জন্যে, আর এই দিকটা হচ্ছে মহিলাদের জন্যে। এই দিকটা টোটালটা মহিলা। দেখে দিচ্ছি তোমাদের ঘাটটা, এ দেখো। এইদিকে রয়েছে মহিলাদের জন্য খুব ভালো ব্যবস্থা, এখানে মহিলা স্নান করে, আর এই দিকটা পুরুষদের জন্য। আর সামনে রয়েছে একটা বেলগাছ দেখতে পাচ্ছ, আর বেলগাছের নিচে রয়েছে একটা শিবলিঙ্গ আর একটা তুলসী মঞ্চ। তো এখন যাব তোমাদের আমি দেখাবো ঘাটটা। এই দেখো এক দাদা জল নিয়ে যাচ্ছে এখান থেকে পটে করে বাড়ির জন্যে। গঙ্গা জল নেবো না? হ্যাঁ, দারুণ সত্যি, আমি জানতাম না বলে। বাবার এখানে আমি সব তীর্থের জল এখানে। এখানে হ্যাঁ, আচ্ছা, দেখে নাও এখানে দিদিভাই কি বলছে। বাবার এখানে সব তীর্থের জল এখানে। সর্বতীর্থের জল এখানে। আপনি কোথেকে এসছেন? আমি দত্তপুকুর দত্ত অনেকটাই দূর তো এখান থেকে। আঞ্চলিক শাখা সংঘ। আচ্ছা আচ্ছা। ও কখন সকালের দিকে এসছেন নাকি? এই তো এই 10 ঘন্টা। আবার ভোগ গ্রহণ করে বেরিয়ে যাবেন? হ্যাঁ, আচ্ছা। না আমরা প্রসাদ নিয়ে তারপরে যাব। ও খাবার দুপুরে ভোগ গ্রহণ করবেন তো, খাবেন তো? ভোগ গ্রহণ করে তারপরে ভোগের প্রসাদ দেবে। আচ্ছা ওই তিনটের প্রসাদ দেবে তারপরে। আচ্ছা, 3টে প্রসাদ দেয় তাই তো? আচ্ছা আচ্ছা। এই যে পুকুরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই পুকুরে স্নান করলে সব তীর্থ তোমাদেরকে বলে দিল দিদিভাই যে কি হবে। এখানে স্নান করলেই সব পুণ্য লাভ অর্জন করতে পারবে। এখানে একটা মাছ দেখো, ওই দেখো, দেখেছো? ওই দেখো একটা মাছ যাচ্ছে, দেখেছো? ওই দেখো মাছ, দেখেছো একটা? এখানে স্নান করলে সব রোগ মুক্ত হয়ে যাবে। আচ্ছা, এখানে নাকি স্নান করলে সব রোগ মুক্ত হয়ে যায়। আচ্ছা, আপনি মাসিমা করতে গেছেন আপনি? আমরা দত্তপুকুর। ও আপনিও? ও আচ্ছা আচ্ছা। ও আপনার শাশুড়ি। দেখে না পুকুরটা কত সুন্দর একদম, এখানে সব ভক্তরা স্নান করে। এই পুকুর এক রাত্রে গুরুদেব কেটেছে। আচ্ছা, এক রাতে পুকুরটা কেটেছিল তাই তো? দেখো এখানে অনেক ইতিহাস জড়িয়ে আছে এই পুকুর সম্পর্কে। ইতিহাস। এখন মন্দিরে চলছে নাম কীর্তন, এই নাম কীর্তন শেষ হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ মোটামুটি এখন চেয়ার টেবিল সাজিয়ে ফেলেছে। 12:30 দিকে এখানে ভোগ বিতরণ হবে, সমস্ত ভক্তরা এখানে এসে ভোগ গ্রহণ করবে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে টেবিলের মধ্যে জগ দিয়ে রেখেছে, প্রত্যেকটি জগের মধ্যে জলের ব্যবস্থা করা আছে। খুব সুন্দর একদম গুছিয়ে রাখছে এখন থেকেই। একটু পরে এখানে ভক্তরা ভোগ গ্রহণ করবে। এখানে দেখতে পাচ্ছ বালতি করে প্রসাদ দিচ্ছে, ফল প্রসাদ। আমিও একটু নেব, আমাকে একটু দিন, অল্প করে দিন। দেখ আমিও প্রসাদ পেলাম, এ দেখো প্রসাদ পেয়েছি। এখানে প্রসাদে আছে শসা, কলা, তরমুজ। দেখতে পাচ্ছ গেটে কিন্তু এখন তালা দিয়ে দিয়েছে, মানে এর ভিতরে এখন যত ভক্তরা রয়েছে সমস্ত ভক্ত এখন ভোগ প্রসাদ গ্রহণ করবে। তারপরে ভোগ প্রসাদ গ্রহণ করে এখান থেকে বেরোবে। এখন যদি কেউ এসেও যদি বলে যে গেট খুলুন, কোনো মতে গেট খোলা হবে না, কারণ টাইমটা একদম বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে সমস্ত ভক্তরা রয়েছে, টাইমের আগে এর মধ্যে প্রবেশ করেছে। মন্দিরের পুজো কমপ্লিট হয়ে গেছে, নাম কীর্তন তোমাদের দেখালাম, নাম কীর্তনও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ
পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এখানে সমস্ত ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, এই ভিতরে যাবে। তো এখানে ভক্তরা আজকে মধ্যাহ্নে যে ভোগ প্রসাদ গ্রহণ করবে, সেই ভোগ প্রসাদ গ্রহণের জন্য এখানে লাইন। তো এখানে একটু পরে যাবে, আমিও যাব, তোমাদের দেখাবো, সমস্ত কিছু তোমাদের দেখাবো। এই দেখো, দেখতে পাচ্ছ, তোমাদের আমি ঘন্টা বাজানোটা দেখাতে পারলাম না, তো ঘন্টার আগে পড়ে গেছে, সমস্ত ভক্তরা চলে আসছে ভিতরে লাইন দিয়ে, এবারে চলে যাবে এখান থেকে। এই দেখো, ওখানে ভক্তরা নিজের থালা নিয়ে নিচ্ছে, এখানে থালায় নিয়ে নিচ্ছে, এক এক করে থালায় নিয়ে এর মধ্যে প্রবেশ করবে। সমস্ত ভক্ত যে যা নিজের থালায় নিয়ে নিচ্ছে। থালায় নিয়ে আসার পরে সমস্ত ভক্তরা যে যা নিজের জায়গায় বসে পড়ছে। দেখে নাও, খুব ভালো সিস্টেমটা দেখলাম এখানে। দেখতে পাচ্ছ ভোগ বিতরণ শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ সমস্ত ভক্তরা ভোগ প্রসাদের গ্রহণের পরে নিজস্ব এটো যে থালা রয়েছে, এটো থালাগুলো নিয়ে আসছে, এক এক করে নিয়ে এসে এইদিকে রয়েছে কলের ব্যবস্থা। প্রত্যেকে নিজস্ব থালাটা নিজেরা ধোবে, ধুয়ে এই দেখো, এই দিদি বলছে আমারটা তোলো। আচ্ছা, এই দিদিও দেখো নিজস্ব এটা থালাটা ওখানে কলে ধুয়ে এখানে আবার থালাটি রেখে দেবে। খুব ভালো সিস্টেম এই আশ্রমে। তারপর এখানে দেখো মুড়ির ব্যবস্থা করা আছে, এক এক করে মুড়ি নিয়ে নেবে। খাওয়া দাওয়ার পরে মুড়ি মুখে দিলে খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা, আজকে তোমাদেরকে এই যে উত্তর 24 পরগনার কাছড়াপাড়াতে খুবই সুন্দর গিরিধারী আশ্রম যে দর্শন করলাম, এই গিরিধারী আশ্রম দর্শন করে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে তোমাদের আমি আবারও বলছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। নেক্সট ব্লগের অপেক্ষায় থেকো, ততক্ষণের জন্য নিচ্ছি তোমার থেকে ছোট্ট বিরতি। ভালো থাকবে, নমস্কার।